আমাকে জেলের ভয় দেখাচ্ছ? তুমি জানো আমি কে? ইচ্ছে করলে তোমাকে। থামলো ধৈর্য। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করলো। না, নিজের ক্রোধ কিছুতেই বাইরে আসতে দেওয়া যাবে না। তাহলেই তো ঝামেলা হয়ে যাবে। খুব সহজে তার স্বরূপ প্রকাশ পেলে তো চলবে না। তবে এখানে আর কিছুক্ষণ থাকলে এই বেয়াদব মেয়ের তাড়নায় হয়তো নিজের খরচ ছাড়তে হবে। ক্রোধে ফোঁসফোঁস করতে করতে নিজের গাড়িতে উঠে বসলো দুর্জন। দ্রুত গাড়ি স্টার্ট করে মুহূর্তেই সাঁই সাঁই করে পৃথার দৃষ্টি সীমানার বাইরে চলে গেল। পৃথাও ভেঙচি কাটলো, তাচ্ছিল্য করে বলল, আসছে কোন দেশের লাট সাহেব যেন। এহ, যত সব ইংরেজদের বংশধর। কথাটা বলতে বলতেই মেয়েটা ঢুকে গেল কলেজের ভিতরে। একটু পরেই ক্লাস শুরু হবে তার। সূর্যের উজ্জ্বল রশ্মি, গরমে দিশেহারা প্রকৃতি, গাছের পাতাগুলো কেমন নেতিয়ে পড়েছে সূর্যের প্রখর তাপে। এই তীব্র তাপদাহকে মাথায় নিয়েই রাজশাহী টু ঢাকা মহাসড়কে সাঁই সাঁই করে চলেছে দুর্যোগ কালো রঙের গাড়িটা। তবে হঠাৎই আরও রাস্তা পরিবর্তন করলো। মহাসড়ক থেকে গাড়িটা নামিয়ে নিল এক জঙ্গলের রাস্তা ধরে। বেশ খানিকটা পথ পাড়ি দিয়ে গাড়িটা এসে থামলো এক ঘন জঙ্গলে। আশেপাশে জনমানবের চিহ্ন মাত্র নেই, শুধুমাত্র গাছে গাছে কিছু খেজুর শ্রেণীর প্রাণী এবং কীটপতঙ্গের সমাগম। দুজন নেমে দাঁড়ালো গাড়ি থেকে। আশেপাশে একবার সজাগ দৃষ্টি বুলিয়ে এগিয়ে পা বাড়ালো সম্মুখ পানে। কিঞ্চিত পথ পাড়ি দিতেই সম্মুখে দৃশ্যমান হলো পুরনো ভাঙাচোরা একটি বাড়ি। আনুষকে সাথে নিয়ে বাড়ির ভেতরের দিকে ঢুকলো দৌর্য। দুজনই এসে থমকে দাঁড়ালো একটা শ্যাওলা পড়া স্যাঁতস্যাঁতে কক্ষের সম্মুখে। কক্ষের দরজায় বিশাল এক তালা ঝুলিয়ে পথরোধ করে রাখা হয়েছে। সূর্য ভ্রু কুচকে তাকালো আনুষের পানে। আনুষ তাড়াহুড়ো শুরু করলো। দ্রুত পকেট থেকে চাবি বের করে খুললো তালাটা। সূর্য সময় ব্যয় করলো না। পুরনো কাঠের দরজাটায় ক্যাঁচ ক্যাঁচ ধ্বনি তুলিয়ে ভেতরে ঢুকলো। খোলা দরজা থেকে আসা আলোয় আলোকিত হলো অন্ধকারের রুমটা। সম্মুখে দৃশ্যমান হলো চেয়ারের সাথে হাত পা বাঁধা, মুখ বাঁধা অবস্থায় এক অর্ধবয়স্ক পুরুষকে। দুর্বল তার চাহনি, শরীরের পোশাকের অবস্থাও বেহাল। মনে হচ্ছে কেউ ভীষণ নির্মমভাবে টেনে হিঁচড়ে এখানে তুলেছে। দুর্য তেতে উঠল, গলা চড়িয়ে বলল, এটাকে চেয়ারের সাথে বেঁধেছিস কেন আহাম্মক? চেয়ার কি মাগনা পেয়েছিস? আমার টাকায় কেনা চেয়ারে কেন এই দূষিত লোকজনকে বসিয়েছিস, বেয়াদব? মানুষ হন্তদন্ত হয়ে ছুটে গেল চেয়ারের নিকট। চেয়ার থেকে দ্রুত লোকটাকে খুলে ছুঁড়ে ফেললো নিচে। দুর্য বাঁকা হাসলো, হাঁটু মুড়ে বসলো লোকটার পাশে। হাত বাড়িয়ে এক টানে খুলে নিল লোকটার মুখে লাগিয়ে রাখা এতক্ষণের কস্টিপটা। সাথে সাথে শোনা গেল লোকটার গগন ভেতরে চিৎকারের ধ্বনি। দুর্য খুব একটা পাত্তা দিল না সেদিকে। লোকটার পানে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, শাহিন মির্জা জাল টাকা, ড্রাগ, ইয়াবা সহ আরও অনেক অবৈধ ব্যবসার সাথে জড়িত। এই স্ত্রী সবটা জানতে পারে 3 বছর আগে স্ত্রীকেও খুন করেছিলি। কথাটা বলে ভ্রু কুঁচকাল দুর্য। ঘাড় বাঁকিয়ে আরুষের পানে তাকিয়ে বলল, আমারও কি এখন আমার বউকে মেরে দেওয়া উচিত আরুষ? বউটা না আমার নিকট ধরা দিচ্ছে আর না জ্বালানো কমাচ্ছে। আরুষ কাজু মাঝু মুখ করলো, আমতা আমতা করে বলল, বউকে মারলে আপনি বউ পাবেন কোথায় স্যার? দুর্য কপালে ভাঁজ বলল, ভাবুক ভঙ্গিতে বলল। তাও ঠিক। কথাটা শেষ করে দুর্য আবারও তাকালো সম্মুখের অবহেলায় পড়ে থাকা শাহিন মির্জার পানে। নির্বিকার ভঙ্গিতে বলল, বউ না হয় তোর কালো দুনিয়ার সম্পর্কে জেনে গিয়েছিল বলে মেরেছিলি, কিন্তু শ্বশুরকে কেন মারলি? তোর শ্বশুরও কি আমার শ্বশুরের মতো রাজাকার ছিল নাকি? শাহিন মির্জা ভয়ার্ত দৃষ্টিতে থাকলো দুর্যর পানে। কম্পিত কণ্ঠে বলল। আপনি কে? দুর্য বাঁকা হাসলো। আরুষের পানে ইশারা করে শাহিন মির্জাকে বলল, ওই ছেলেটাকে চিনিস? ওর নাম আরুষ শেখ। আরুষ শেখ। নামটা কর্ণে পৌঁছতে কেঁপে উঠল শাহিন মির্জা। ভয়ার্ত দৃষ্টিতে তাকালো আরুষের পানে, অস্পষ্ট স্বরে বলল। আরুষ শেখ? দুর্য উঠে দাঁড়ালো, আরুষের পানে তাকিয়ে বলল, মুরগির বাচ্চার মতো বউটার জন্য কলিজাটা কেমন ছ্যাঁত করছে আরুষ। আমি বরং গাড়িতে গিয়ে বসি একটু। কল্পনায় বউয়ের সাথে বাসরটা সারি, ততক্ষণে তুই এটা সেবা যত্ন কর। কথাটা বলে দুর্য ধূপটা পা ফেলে বেরিয়ে গেল কক্ষ থেকে। আরুষ ঘাড় ঘুরিয়ে তাকালো সেদিকে একবার, অতঃপর আবারও তাকালো শাহিন মির্জার পানে। এতক্ষণে কাচমাচু খোলস ছেড়ে বেরিয়ে এলো ছেলেটা। মুহূর্তে আরুষের চোখে মুখে ফুটে উঠল ভয়ঙ্কর হিংস্রতা। কক্ষের এক কিনার রাখা মোটা রডগুলোর একটা রড হাতে তুলে নিল সে। বাঁকা হেসে বলল, ওয়েলকাম টু হেল বেইব। ঘণ্টাখানিক কেটে গেল। আরুষ বেরিয়ে এলো রংচং উঠে যাওয়া স্যাঁতস্যাঁতে কক্ষ থেকে। ঘেমিনে একসা অবস্থা ছেলেটার। চুলগুলো এলোমেলো হয়ে পড়ে রয়েছে ঘরমাক্ত শ্যামবর্ণা মুখশ্রীতে। শার্টের উপরে দুটো বাটন খুলে সে এগিয়ে এলো গাড়ির দিকে। দুর্য গাড়ির সিটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে রয়েছে। আনুষের মধ্যে আবারও কাচমাচু ভাব ফুটে উঠল। দুনিয়ার কোনো মানবকে আনুষ ভয় না পেলেও এই তুর্য নামক প্রাণীর পাশে সর্বদাই আড়ষ্ট। আনুষ বেশ ভালোভাবেই জানে তুর্যর ভয়ঙ্কর রূপ কতটা হিংস্র।
আরুষ আশেপাশে চোখ ঘোরালো। একবার ভাবলো তুর্যকে ডাকবে না, তবে পরক্ষণই মত পরিবর্তন করলো সে। এখানে আর সময় নষ্ট করাটা ঠিক হবে না, অতি দ্রুত তাদের ঢাকায় যেতে হবে। সেখানেও কাজ আছে অনেক। একটু কেশে গলা পরিষ্কার করলো আরুষ, ধীর কণ্ঠে বলল। স্যার। তুর্য নড়ে চড়ে উঠল, বিরক্তিতে কপাল কুঁচকে চোখ দুটো খুললো সাথে সাথে। আরুষের পানে তাকিয়ে বলল, দিলি তো আমার শখের বাসরটা মাঝপথে আটকে। কেবল বউটাকে চুমু খেতে নিয়েছিলাম, তাও তোর সহ্য হলো না। কাকের মতো কা কা করতে করতে উড়ে এলি। শুধু শুধু কি তোকে আমি মীর জাফরের বংশধর বলি? আরুষ আমতা আমতা করলো, বোকা বোকা কণ্ঠে বলল। দুঃখিত স্যার, আমি তো আপনাকে ডাকতে এসেছিলাম। আপনার বাসর ভাঙার ইচ্ছে আমার ছিল না। তুর্য সরু দৃষ্টিতে তাকালো আরুষের পানে, আদেশের সুরে বলল। গাড়িতে উঠে বস, ঢাকা যেতে হবে। আরুষ এলোমেলো দৃষ্টি ফেলল, বড় বড় কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজের ভিতরে বেশ সাহস সঞ্চার করে ঘটালো। অতঃপর বলল, স্যার, আপনি তো আর কোনোদিন আমার মাথায় নুন রেখে বড়ই খাবেন? নাক মুখ কুচকালো তুর্য, অত্যন্ত গম্ভীর কণ্ঠে বলল। এই মীর জাফরের বংশধর একদম আমার নামে মিথ্যা বদনাম ছড়াবি না। আমি মোটেই নুন দিয়ে বড়ই খাই না। আমি বাজার থেকে সব সময় মিষ্টি বড়ই কিনি, আর কোনোভাবে 2-4টা টক বড়ই পড়লে তোকে খাওয়াই, নিজে খাই না। আরুষ বেশ হতাশ হলো, এই লোকের সাথে কথা বলাই বেকার। এর সাথে কথা বলার থেকে তো নিজের মাথায় একটা বাড়ি মেরে মাথা ফাটিয়ে হাসপাতালে গিয়ে 2-4টা সেলাই নিয়ে বাড়ি ফেরা ঢের ভালো। চারদিকে উৎসব লেগেছে, বসন্ত উৎসব, সাথে আবার ভালোবাসা দিবস। এই ভালোবাসা দিবসেও ভালোবাসার মানুষের কাছ থেকে কি দূরে থাকা সম্ভব? তোর যে 3 দিন আগে থেকে খাওয়া দাওয়া প্রায় বন্ধ, বুক ধরফর করে সারাক্ষণ। চিন্তায় অস্থির হয়ে উঠেছে সে ক্রমশ। তার মুরগির বাচ্চার মতো বউটাকে যেন কত ছেলেরা এই ভালোবাসা দিবসে প্রেম নিবেদন করবে। তার উপর তার বউটা তাদের বিয়ের কথাও জানে না। যদি কোনোভাবে তার না দেখাবো কারোর ভালোবাসা গ্রহণ করে ফেলে, খুদ কুড়া লোভ দেখিয়ে যদি কেউ পটিয়ে নেয় মুরগির বাচ্চার মতো বউটাকে, তুর্যর বুক কাঁপছে, খুব অস্থির হয়ে উঠছে সে। তাই তো ঢাকায় যাওয়ার 4 দিনের মাথায় আবারও রাজ্যে ফিরল ছেলেটা। এই 4 দিন পর যে ভালোবাসা দিবস, এটা একদমই খেয়াল ছিল না। খেয়ালে থাকলে ব্যবসা গোল্লায় গেলেও তো কেউ তাকে ঢাকায় নিতে পারতো না। তপ্ত নিঃশ্বাস ফেলল তোর্য, আরুষকে সাথে নিয়ে পৃথাদের কলেজে ঢুকলো। বসন্ত উৎসবের রঙে লেগেছে পুরো কলেজ চত্বর। প্রায় সকল মেয়েরাই শরীরে বাসন্তী রঙা শাড়ির পেঁচিয়ে নানান বাহারে সাজিয়েছে নিজেদের। সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য বেশ বড়সড় স্টেজও সাজানো হয়েছে কলেজ মাঠে। আর এই উৎসবের তাগিদে বাইরের মানুষদেরও আজ ভিতরে ঢোকার অনুমতি দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এই সুযোগে মোটেও হাতছাড়া করেনি তোর্য। যদিও সে এমনিও চাইলেও যে কোনো সময় কলেজে ঢুকে আসার ক্ষমতা রাখে, তবু সাধারণ মানুষদের সাথে মিলেমিশে বউকে দেখার তাগিদেও এই সুযোগটা লুফে নিয়েছে সে। তুর্য আজ তার শরীরে একখানা বাসন্তী রঙের পাঞ্জাবি জড়িয়েছে, গলার কাছটে আবারও কিঞ্চিত লাল রঙের নকশা। ফর্সা শরীরে পাঞ্জাবিটা মানিয়েছে দারুণ। হাতে হাত ঘড়ি আর মাথার চুলগুলো পিছনে ঠেলা। আরুষের সাজটাও প্রায় একই রকম। তুর্য হাত উঠিয়ে নিজের পাঞ্জাবির কলার ঠিক করলো, আরুষকে জিজ্ঞেস করলো, আমাকে কেমন লাগছে আরুষ? আমার বউ আমাকে দেখে পাগল হবে তো? আরুষ বিস্তর হাসলো, খুশিতে গদগদ হয়ে বলল, শুধু পাগলই হবে না স্যার, একদম গলায় ঝুলে পড়বে। আপনাকে আজ যা লাগছে না। তুর্য চোখ ছোট ছোট করে থাকালো আরুষের পানে, ওষ্ঠ বাঁকিয়ে বলল, তুই আবার আমার দিকে নজর দিস না আরুষ। আমি কিন্তু ছেলেদের প্রতি একদম আগ্রহী নই। তাছাড়া আমার ছোটোখাটো মুরগির বাচ্চার মতো একটা বউ আছে। আরুষ চুপসে গেল। সে কি বললো আর এই লোক কোথায় নিয়ে গেল? সে কি গিয়ে নাকি যে তুর্যের পানে নজর দিবে? ছি, কি সব আজেবাজে কথা। আরুষ মনে মনে তুর্যর এই জঘন্য ভাষ্যে তীব্র নিন্দা জানালেও প্রকাশ্যে চুপই রইল। আশেপাশে তাকিয়ে দেখতে শুরু করলো মহিলা কলেজের সুন্দরী রমণীদের। তুর্য চোখ ঘুরে আশেপাশে তাকালো একবার, অতঃপর পিছন ঘুরে অন্যদিকে যেতে উদ্যত হলো। হঠাৎ করে হাতে টান অনুভব করলো ছেলেটা। একরাশ বিরক্তি নিয়ে পিছনে ঘুরে তাকালো তুর্য, অমনি যেন থমকে গেল। এ তো সেদিনের সেই ঝুঁকুটে মেয়েটা। সেই মেয়েটা হঠাৎ করে এত সুন্দরী কিভাবে হলো? উজ্জ্বল শ্যামবর্ণার শরীরে বাসন্তী রঙের শাড়ি জড়িয়েছে এসে। ঝুঁকুটে নারী, চুলগুলো খোলা, চোখে মোটা কালো কাজলের প্রলেপ, মুখশ্রীতে হালকা মেকআপ। তুর্যের হৃদস্পন্দন বেড়ে গেল, দৃষ্টি মুগ্ধ হলো ছেলেটার। কিন্তু পরক্ষণে সে মনকে ধাতস্থ করলো। নিজের হৃদয়ের এমন পাপ কার্যের তীব্র নিন্দা জানালো সে। মস্তিষ্ক দ্বারা কঠোরভাবে হৃদয়কে শাসালো তার বউ আছে বলে। বউ থাকতে অন্য নারীর পানে তাকানো তো পাপ, মহাপাপ। তুর্য ঢোক গিলল, নিজের হৃদয়কে পাপ কার্য থেকে বিরত রাখতে আবারও উদ্যত হলো অন্যদিকে চলে যেতে। তখনই পিছন থেকে চেঁচানোর শব্দ এলো। পৃথা চেঁচিয়ে বলল, আরে আমার শাড়ি, শাড়ি! তুর্য থমকে দাঁড়ালো, ভ্রুকুচকে তাকালো সে পিছনের দিকে।
ভালোভাবে খেয়াল করে দেখলো তার হাত ঘড়ির সাথে মেয়েটার শাড়ির আঁচল বেঁধেছে। দুর্যোগ কিছু বলার আগেই পৃথা দ্রুত এগিয়ে এলো। আজ তার তেমন ঝগড়া বিবাদে না জড়িয়ে নিঃশব্দে শাড়ি ছাড়ানোর চেষ্টা করলো তুর্যের হাত ঘড়ি থেকে, কিন্তু পারল না। বেশ কিছুক্ষণ চেষ্টা করেও ব্যর্থ পৃথা। বিরক্ত হলো তুর্য, কপাল কুঁচকে বলল। আমি দেখছি, সরো। পৃথা সরে দাঁড়ালো। তুর্য কিছুক্ষণ সময় নিয়ে টানাটানি করলো মেয়েটার শাড়ির আঁচল নিয়ে, কিন্তু সেও ব্যর্থ। আর এদিকে বিরক্তি বেড়েও চরম পর্যায়ে যেন। শেষে আর কোনো ইতিউতি না করে এক টানে শাড়ির আঁচলটা ছিঁড়েই ফেলেই ক্ষান্ত হলো ছেলেটা। অতঃপর বলল। ব্যাস হয়ে গেছে। পৃথা চমকালো বেশ। নিজের শাড়ির আঁচলটা দুই হাতে ধরলো চোখের সম্মুখে। কান্না পেয়ে গেল মুহূর্তে। নতুন শাড়ি তার, মাত্র আজই পরেছে, তার মধ্যে এই ব্রিটিশ লোকটা ছিঁড়ে ফেললো। তেতে উঠলো পৃথা, ঝাঁঝালো কণ্ঠে বলল। কি করলেন আপনি? আমার শাড়িটা ছিঁড়ে ফেললেন? তুর্য নির্বিকার ভঙ্গিতে জবাব দিল। এইভাবে নির্লজ্জের মতো অন্যের ঘড়িতে আটকালে তো ছিড়বই। সব দোষ আমার শাড়ির, তাই না? আপনার ঘড়ির কোনো দোষ নেই না? আমার শাড়ি যদি নির্লজ্জ হয় তবে আপনার ঘড়িও তো নির্লজ্জ। মোটেই না, আমার ঘড়ি আমার মতোই সভ্য। ওষ্ঠ পাকালো পৃথা, তার ছিলের স্বরে বলল। আপনি সভ্য, তাহলে অসভ্য কে? তুর্য তাতে দাঁত চাপলো, কটমট করে বলল। তুমি আমার মতো একজন মানুষকে অসভ্য বলতে চাইছো, বেয়াদব মেয়ে? পৃথা কিছু বলতে চাইলেও, তবে তার আগেই তাদের কথোপকথনের মধ্যে ফোরন কাটলো আরুষ তুর্যকে ডেকে বলল। স্যার। তুর্য গর্জে উঠল, আরুষকে ধুমকে বলল। চুপ আরুষ, একদম আমাকে থামাতে আসবি না। আজ আজ এই বেয়াদব মেয়েটাকে একটা উচিত শিক্ষা দিয়ে ছাড়বো আমি। তুর্যর কথায় তেলে বেগুনে জ্বলে উঠল পৃথা, চড়া গলায় বলল। কি বলেন আপনি? আমি বেয়াদব? আপনি তো ইংরেজদের বংশধর, পাজি বদমাইশ পুরুষ মানুষ। অভদ্র মেয়ে, মুখ সামলে কথা বলো। বলবো না, কি করবেন আপনি? হ্যাঁ, তুর্য রেগে গেল আরো। নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে পৃথার শাড়ির আঁচলটা ধরে আরো কিছুটা অংশ ছিঁড়ে দিল সে। পৃথা তো হাঁ হয়ে গেল, ক্রোধে রিরি করে উঠল তার শরীরখানা। অগ্নি দৃষ্টিতে তাকালো তুর্যর পানে। তুর্য যদিও খুব একটা পাত্তা দিল না সে দৃষ্টিতে। পৃথা হুট করে পা উঁচু করে দাঁড়ালো তুর্যর সম্মুখে। ছেলেটা কিছু বুঝে ওঠার আগে হাত বাড়িয়ে দুই হাত দিয়ে খামচে ধরলো তুর্যের পাঞ্জাবির গলার কাছের অংশটা। শক্ত হাতে টেনে ছিঁড়ে দিল মুহূর্তে। দাঁতে দাঁত চেপে বলল। শোধবোধ। তুর্য ফুঁসে উঠল আরো। নিজের কলার দিকে তাকিয়ে ক্রোধ চরম পর্যায়ে তার। বুকের কাছটা ছিঁড়ে ফর্সা বক্ষভাগ উন্মুক্ত হয়ে উঠেছে জনসম্মুখে। তুর্যর মেজাজের পারদ লাফিয়ে লাফিয়ে উপরে উঠল। রক্তলাল হলো চক্ষুদার। কপালে নমনীয় রগগুলো ফুলে ফেপে উঠেছে ইতিমধ্যে। স্থান কাল পাত্র কোনো দিক না ভেবেই সে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল পৃথার নরম গালে। পৃথা স্তব্ধ হলো। অজান্তেই মেয়েটার হাত চলে গেল গালে। ছলছল করে উঠল চোখ দুটো। বাবা মা ভাই হাজার বকলেও কেউ কখনো মারেনি তাকে, অথচ এই অপরিচিত পুরুষ এভাবে মেরে দিল। পৃথা আশেপাশে তাকালো। তাদের ঝামেলাকে ঘিরে বেশ ছোটখাটো একটা জটলা পেকে গেছে ইতিমধ্যে। লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে পৃথার, আবার কান্নাও পাচ্ছে। পৃথা আর না দাঁড়িয়ে এক মুহূর্তের জন্য দৌড়ে ওই স্থান থেকে প্রস্থান করলো একটু সময়ের মধ্যে। আরুষ এতক্ষণ হতভম্ব হয়ে দেখছিল দুজনের ঝগড়া। পৃথা দৌড়ে চলে যেতেই মুখ খুলল সে। তুর্যের পানে তাকিয়ে বলল। স্যার। তুর্য মহা বিরক্তি নিয়ে তাকালো আরুষের পানে, কটমট করে বলল। কি হয়েছে? জিহ্বা দ্বারা নিজের দুই ওষ্ঠ ভেজালো আরুষ। আমতা আমতা করে বলল। স্যার, এই মেয়েটা আপনার মুরগির বাচ্চার মতো বউ। তুর্য বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো আরুষের পানে, অবিশ্বাস্য কণ্ঠে বলল। এই দজ্জাল মহিলা আমার বউ? আরুষ উপর নিজ মাথা ঝাঁকালো ও দিয়ে মুখে বলল। জি স্যার, এটা আপনার মুরগির বাচ্চার মতো এক এবং একমাত্র বউ, পৃথা ইসলাম। তুর্য হতভম্ব হলো। কিঞ্চিত সময় নিয়ে হুট করে বুকে হাত দিল সে। বুকটা চেপে বলল। আরুষ, পানি আন। বউ দেখে কেমন কলিজা শুকিয়ে যাচ্ছে আমার। যে কোনো সময় অ্যাটাক ফ্যাটাক হয়ে যেতে পারে। আরুষ ভয় পেল। তুর্যের অ্যাটাক? এর থেকে আতঙ্কের আর কি হতে পারে? ছেলেটা সময় ব্যয় করলো না একটু, দৌড়ে গেল গাড়ির নিকট। গাড়ি থেকে এক বোতল পানি নিয়ে আবারও দৌড়ে ফিরে এলো তুর্যের পানে। ব্যস্ত হাতে বাড়িয়ে দিল পানির বোতলটা। তাড়াহুড়ো করে বলল। স্যার, পানি তাড়াতাড়ি খেয়ে নিন। তুর্য পানির বোতল হাতে নিল। এখনো যেন তার বিশ্বাস হচ্ছে না এই তার বউ। যে প্রথম দিন থেকে যে মেয়ের সাথে তার চরম শত্রুতা পোষণ করে বেড়াচ্ছে, এখন এসে কিনা জানতে পারছে সেই শত্রুই তার মুরগির বাচ্চার মতো বউ। আচ্ছা, সেখানে ভুল শুনছে না তো? আর একটু নিশ্চিত হতে তুর্য আবারও শুধালো। ভাই, তুই নিশ্চিত এই দজ্জাল মহিলাই আমার বউ তো? জি স্যার, একদম 100 ভাগ নিশ্চিত। তুর্যের গলা শুকিয়ে এলো। নিজের হাতে ধরে থাকা বোতলটা চিপি খুলল।
টকটক করে গিলল বোতলে অর্ধেকটা পানি। হুট করেই কিছু একটা স্মরণে আসতেই পানি পান করা থামিয়ে দিল সে। বোতলটা পাশে অদরে ছুঁড়ে ফেলল। অতঃপর আরুষের পানে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, বেটা মীর জাফরের বংশধর, তুই আগে কেন বললি না যে ওইটা আমার বউ? এখন আমি যে একখানা থাপ্পড় মেরে দিলাম, এর দায়ভার কে নিবে শুনি? আরুষ ঢোক গিলল, আমতামতা করে বলল, স্যার আমি তো বলতে চাইছিলাম কিন্তু আপনিই থামিয়ে দিলেন। জোর করে বলতি, এমনি সময় তো খুব ফটর ফটর করতে পারিস বেয়াদব। থামলো তোর্য, চিন্তিত সুরে বলল। নিশ্চয়ই বউটা আমার ব্যথা পেয়েছে ভীষণ। আরুষ জিহ্বা দ্বারা ওষ্ঠ ভেজল, বুকের সাহস নিয়ে বলল। স্যার দাজ্জাল মহিলা ব্যথা পায় না। সাথে সাথে তেতে উঠল তোর্য, ঝাঁঝরা কণ্ঠে বলল, চুপ বেয়াদব, আমার বউকে একদম দজ্জাল বলবি না, তাহলে তোকে আমি শুলে চড়াবো। আরুষ চুপসে গেল, তবে মনে মনে ভেঙচি কাটতে বলল না একটুও। ওষ্ঠ বাঁকিয়ে বিড়বিড়িয়ে বলল, নিজে এতক্ষণ বউকে দাজ্জাল দাজ্জাল করে মুখে ফেনা তুলল, এখন এসেছে বউয়ের প্রতি প্রেম দেখাতে। শালা গিরগিটি কোথাকার। সময় গড়ালো, গোটা একটা রাত কেটে আবারও সকালের দেখা মিলল। তুর্য আজও সকাল সকালই ছুটে এসেছে প্রিয়াদের কলেজের সম্মুখে। গতকাল যে কাণ্ড ঘটিয়েছে, তারপর তার বউ ঠিক কিভাবে প্রতিক্রিয়া দেবে তা ভেবে পাচ্ছে না ছেলেটা। তার উপর তুর্যের যে শক্ত হাত, নিশ্চয়ই বউটা ব্যথা পেয়েছে ভীষণ। যাই হয়ে যাক না কেন, ওই মেয়েটা তুর্যেরই বউ। তাছাড়া তার আর পৃথার মধ্যে যতই ঝগড়া বিবাদ হোক না কেন, তাতে তুর্যের দোষটা কোনো অংশেই কম নয়। দুজনই সমান দোষী, তার মধ্যে আবার তুর্য দিয়েছে থাপ্পড়। গতকাল বিকালেও ছেলেটা ছুটে গিয়েছিল পিতাদের বাড়ির সম্মুখে, কিন্তু ভাগ্য সহায় না হয়ে দেখা পায়নি বউয়ের। এরপর যদি আমার বউয়ের খোঁজে বাড়ির ভিতরে ঢুকতে যেত, হয়তো হিতে বিপরীত হয়ে যেত। শ্বশুর বাড়িটা তো সব রাজাকের আলবদর আলসামশে ভরপুর। বউটা এই মুহূর্তে যেতে আছে, তাই আর তুর্য বাড়িতে ঢোকার ঝুঁকি নেয়নি। আগে বউকে মানানো যাক, তাকে ভালোবাসার সিক্ত করা যাক, তারপর না হয় এই শত্রুতে ঘেরা বাড়িতে ঢুকে দুই চারটা তাণ্ডব নৃত্য নাচা যাবে। তুর্য অধীর আগ্রহ অপেক্ষা করছে তার রাজাকে শ্বশুরটার সম্মুখে একবার তাণ্ডব নৃত্য নাচার জন্য। তুর্য অধৈর্য ভঙ্গিতে রাস্তার ফুটপাতে পায়চারি শুরু করলো অনবরত। তার বউটা কেন কলেজে আসছে না এখনো? 9:30 বাজতে ছিল ইতিমধ্যে। বেশ কিছুটা সময় অতিবাহিত হলো আরও। হঠাৎ করেই বলল, স্যার ওই আপনার বউ আসছে। তুর্য নড়ে চড়ে দাঁড়ালো। বউ? তার বউ? ভাবতেই তো প্রশান্তিতে ভরে গেল ছেলেটার মন প্রাণ। কত প্রতীক্ষা, কত ছটফটের পরে সে দেখা পেয়েছে বউয়ের। এই মেয়েটাকে আগে যতবার দেখেছে কখনো এমন লাগেনি, অথচ যখন থেকে শুনেছে এই মেয়েটাই তার বউ, তখন থেকে অজানা এক প্রশান্তিময় অনুভূতিতে আষ্টে পৃষ্ঠে ধরেছে তুর্যকে। পৃথার আসতে তুর্যকে দেখেও না দেখার ভান ধরল। ছেলেটাকে উপেক্ষা করে পা বাড়ালো গেটের দিকে। আর তাড়াহুড়ো করলো, হৈ হৈ করে বলল, স্যার আপনার বউ চলে যাচ্ছে তো। তুর্যর এতক্ষণে হোশ পেল। বউ চলে যাচ্ছে দেখে হন্তদন্ত হয়ে উঠল ছেলেটা। তাড়াহুড়ো করে বলল, ব থামলো তুর্য। অর্ধেকটা ডেকে বাকিটা গিলে ফেলল সে। নিজেকে সামনে নিয়ে আবারও ডাক দিল। পৃথা। পৃথা থমকে দাঁড়ালো, ভ্রুকুচকে তাকালো পিছন ফিরে। তার নাম ধরে ডাক প্রদানকারী ব্যক্তিকে দেখে ভ্রুদয় কুঁচকে এলো আরো। এই লোক তাকে ডাকছে কেন? আবার কোন ঝামেলা পাকানোর ইচ্ছা আছে এর? মনে মনে সন্দেহ জন্ম নিল পৃথার। আশেপাশে একবার নজর বুলিয়ে সে বলল, জি, আমায় ডাকছেন? তুর্য এগিয়ে গিয়ে দাঁড়ালো পৃথার নিকটে। মেয়েটার মুখোমুখি হয়ে বলল, হ্যাঁ, তোমাকেই ডাকছি। পৃথা কপাল টান টান করে তাকালো তুর্যর পানে, শক্ত কণ্ঠে বলল, কি খবর? থাপ্পড় কি আরেকটা মারা বাকি আছে নাকি আপনার? তুর্য বউয়ের শক্ত কথার নিকট কিছুটা দমে গেল বটে। এই বোধে প্রথমবারের মতো সে দমে গেল। নয়তো তার কথার সাথে পেরে উঠবে এমন কেউ কি আছে? তুর্য আশেপাশে তাকালো, কি বলবে না বলবে ভেবে পেল না মস্তিষ্ক হাতড়ে। আমতামতা করে হুট করেই বলে ফেলল, আসলে কি বলতে চাইছিলাম কি, তোমার গালটা ভীষণ নরম। পৃথার চোখ তো বড় বড় হয়ে গেল বেশ। কটমট করে বলল, অসভ্য অভদ্র পুরুষ মানুষ। তুর্য ঢোক গেল। সে যে উত্তেজনে ভুল করে ফেলেছে বেশ ভালোই বুঝতে পেরেছে সে। তবুও নিজের ভুলটা প্রকাশ করতে চাইল না পৃথার সম্মুখে। একটু কেশে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। অতঃপর বলল, তুমি যদি কাল আমার পাঞ্জাবিটা না ছিঁড়তে, আমিও তোমাকে থাপ্পড় দিতাম না। তেতে গেল পৃথা। কত সুন্দর ছেলেটা সব দোষ তার ঘাড়ে নিয়ে নিয়ে নিল। প্রথমে তার নতুন শাড়িটা ছিঁড়ে ফেলে বলেই না সে লোকটার পাঞ্জাবি ছিঁড়েছিল, অথচ এখন সে কি সুন্দর অবলীলায় বলে দিল যে তুমি পাঞ্জাবি না ছিলে আমিও থাপ্পড় দিতাম না, বেটা ব্রিটিশ। পৃথা দাঁতে দাঁত চাপলো, কটপট করে বলল, ছিঁড়েছি, বেশ করেছি। আপনি আমার শাড়ি ছিঁড়েছেন, আমিও আপনার পাঞ্জাবি ছিঁড়েছি। আর থাপ্পড়টা, ওটাও আমি ফেরত দিয়ে দিতাম সাথে সাথে, যদি আপনি আমার বড় না হতেন। তুর্য হতবাক হলো।
কি বললো তার বউ তাকে? সে যদি বড় না হতো তাহলে তার বউ তাকে থাপ্পড় দিত। এই প্রথমবার মনে মনে নিজের বড় হওয়ার জন্য বেজায় খুশি হলো ছেলেটা। ভাগ্যিস আছে বয়সে বড়, নয়তো নির্ঘাত বইয়ের হাতে মাইর খেতে হতো। এই বড় হওয়ার ব্যাপারটা তাকে বাঁচিয়ে দিল এবারের মতো। তবে পরক্ষণে মুখ বাঁকালো তোর্য, তার ছেলের স্বরে বলল, সারাক্ষণ আমার মতো একটা দামড়া ছেলের সাথে ঝগড়া করার সময় তো তোমার বড় ছোট জ্ঞানে আসে না। তাও যাক, থাপ্পড়ের সময় অন্তত তোমার মতো তোমার বড় ছোট জ্ঞানে এসেছে। এই বিষয়ে আমি কৃতজ্ঞ তোমার নিকট। পৃথা রেগে গেল। তুর্য যে নিজের কথা দ্বারা অতি সূক্ষ্মভাবে তাকিয়ে অপমান করেছে বেশ বুঝলো মেয়েটা। ওদিকে ক্লাসের ঘন্টাও পড়লো বলে তাই আর অতিরিক্ত ঝগড়া বিবাদে নিজেকে জড়ালো না পৃথা। শুধুমাত্র ক্রোধিত কণ্ঠে বলল, আমার থেকে দূরে থাকবেন একদম। পরবর্তীতে আপনাকে যেন আমি আমার চোখের সম্মুখে না দেখি, ব্রিটিশ পুরুষ। নিজের যতটুকু বলার প্রয়োজন ছিল বলেই কলেজের ভিতরের দিকে প্রস্থান করলো মেয়েটা। তুর্যকে আর কিছু বলার সুযোগ দিল না। পৃথা চলে যেতেই আরুষ এগিয়ে এসে দাঁড়ালো তুর্যর পানে, ভাবুক ভঙ্গিতে বলল, আপনার বউটা মনে হয় এত সহজে মানবে না স্যার। তুর্যের দৃষ্টি তীক্ষ্ণ হলো। সে পৃথা চলে যাওয়ার পানে দৃষ্টি অব্যাহত রেখেই বলল, আমি কি বউকে মানাতে এখন তার কলেজের অধ্যাপক হিসেবে চাকরি নেব আরুষ? ওই নাটক, সিনেমা, উপন্যাসে যেমন হয় তেমনভাবে। আরুষ কোনো চিন্তা ভাবনা করলো না, ফট করে উত্তর দিল। শিক্ষক পিতার সমতুল্য স্যার। তুর্য ঘাড় বাঁকিয়ে থাকার আরুষের পানে কটমট করে বলল, চুপ থাক, মীর জাফরের বংশধর। দিলি তো আমার মনটা ভেঙে। কত সুন্দর ভেবেছিলাম একজন অধ্যাপক হিসেবে কলেজে চাকরি নিয়ে প্রতিদিন অল্প অল্প খুদ কুড়া দিয়ে মুরগির বাচ্চার মতো বউটাকে পটিয়ে নিব। তা আর হতে দিলি না, বেয়াদব। সকাল গড়িয়ে বিকালে দেখা মিলল। পৃথা ক্লাস শেষে পার্কের দিকে গেল একটু। বাড়ি গেলে আর কেউ বাড়ি থেকে বের হতে দিবে না, অথচ মনটাও ভালো লাগছে না খুব একটা। চোখের সম্মুখে বারবার তুর্যের মারা গতকালের ওই থাপ্পড়ের দৃশ্যটা ভেসে উঠছে। সে ছোটবেলা থেকেই চঞ্চল প্রকৃতির, দুষ্টুমির জন্য বাবা মা কিংবা ভাইদের নিকট বকা খেয়েছে অনেক, কিন্তু কেউ কখনো মারেনি তাকে। অথচ এই পুরুষ কোথা থেকে এসে দুম করেই মেরে দিল। তো কতগুলো মানুষের সামনে কতটা লজ্জায় পড়তে হয়েছিল গতকাল পৃথাকে। তবু তো পৃথা দমে যায়নি, কলেজে যাওয়া বন্ধ করেনি। পৃথা হাঁটতে শেখেনি, আর না কানের থাপ্পড়টার তার কোনো দোষ ছিল। তাই তো সকাল সকালেই কলেজে ছুটে গিয়েছিল। কিন্তু লজ্জা, মন খারাপ, তারা তো ঠিকই আষ্টে পৃষ্ঠে ঘিরে রেখেছে পৃথাকে। কি হলো, কেন হলো, কোন দোষে পৃথাকে লজ্জায় পড়তে হলো সবার সম্মুখে? তুর্য নামক ছেলেটার চেহারা মনে আসতে পৃথার ছোট্ট দেহটা যেন ক্রোধে কেঁপে ওঠে। ইচ্ছে করে দুই চারটা চট থাপ্পড় মেরে যেটা ফর্সা গাল একদম লাল করে দিতে। কিন্তু বড় হলে আর চক্ষু লজ্জাই তা পারে না। ছেলেটা ভীষণ বাজে, নির্দয় হলেও সে তো না। পার্কের বেঞ্চে বসে আকাশ পাতাল ভাবছিল পৃথা। মেয়েটার ভাবনার মধ্যে তার পাশে এসে বসলো কেউ একজন। পৃথা ঘাড় ঘুরিয়ে তাকালো সেদিকে, দেখলো দুর্যোগকে। মুহূর্তেই মেজাজ বিগড়ে গেল তার। ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনি এখানে আর আমার পাশে কেন বসেছেন আপনি? দুর্য তো দুটো পাত্তা দিল না পৃথার কথায়, নির্বিকার ভঙ্গিতে বলল, জায়গা পেয়েছি, বসেছি। এখানে কি তোমার নাম লেখা আছে নাকি? পৃথার কেন যেন কথা বাড়াতে ইচ্ছে হলো না। এর সাথে এমন কথা বাড়ানোর মানেই তো ঝগড়া। আর এই মুহূর্তে ঝগড়া করার মতো ইচ্ছা বা মানসিকতা কোনোটাই নেই মেয়েটার। তপ্ত নিঃশ্বাস ফেললো পৃথা। কলেজ ব্যাগটা কাঁধে নিয়ে উঠে দাঁড়ালো সে। ধূপধাপ পা ফেলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সূর্য পিছন ডাকলো, গলা উঁচিয়ে বলল, পৃথা। পৃথা দাঁড়ালো না, বরং হাঁটতে হাঁটতে পিছন ফিরে অগ্নি দৃষ্টিতে তাকালো তুর্যর পানে। মুখে কিছু না বলেও চোখ দিয়ে শাসিয়ে গেল সূক্ষ্মভাবে। তুর্য আর ডাকলো না মেয়েটাকে। অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল পৃথার যাওয়ার পানে। আনুষ পাশেই ছিল। পৃথাকে চলে যেতে দেখে সে বলল, স্যার আপনার বউ চলে যাচ্ছে। তুর্য ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়লো, হতাশ কণ্ঠে বলল, আমার মুরগির বাচ্চার মতো বউটা অমন বাচ্চাওয়ালা মুরগির মতো কেমনে হলো ভাই? দেখলেই ফোঁস করে ওঠে, মনে হয় ঠোকর মেরেই শেষ করে দিবে আমাকে। হোটেল ছেড়েছে তুর্য। আর কতদিন হোটেলে থাকা যায়? তাছাড়া এ তো কোনো দর্শনীয় স্থানীয় হোটেল নয় যে জানালাটা খুললে মন প্রাণ জুড়িয়ে যাবে, স্নিগ্ধ শীতল বাতাস এসে আবেশিত করবে তাকে। এটা শহরের বুকে রাত কাটানোর জন্য হোটেল, যেখানে জানালা খুললে গরম বায়ু, অযাচিত কোলাহল, যানবাহনের ব্যাপক ধ্বনিতে উৎপাদিত পাওয়া যায়। যদিও উচ্চমানের পরিপাটি এক সুন্দর হোটেলে ছিল তুর্য, তবু দিনের পর দিন এখানে থাকতে আর ভালো লাগছে না তার। তাছাড়া এখন যেহেতু রাজশাহী বুকে বউয়ের দেখা পেয়েছে, তখন এখানে তাকে থাকতে হবে বেশ অনেকটা দিনের জন্য। আর তো উপায় নেই। প্রথম দিকে বউকে বইয়ের দেখা পেয়েও তাকে না চিনে যে ভুল করেছে তার সংশোধন করতে হবে। এখন বউকে মানাতে হবে, তাকে নিজের প্রেমে ফেলতে হবে।
তার প্রণয় উপলব্ধি করাতে হবে। সব মিলিয়ে অনেকটা সময় প্রয়োজন তুর্যের। তাই তো রাজশাহীতে বাসা ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ছেলেটা। ঢাকায় নিজেদের ব্যবসার কাজ বাচ্চাদের উপর চালিয়ে দিয়েছে কিছুদিনের জন্য। তারপরে এখানে বসে যতটা তদারকি করা সম্ভব সে করবে, আর মাঝে মাঝে খুব প্রয়োজন হলে স্বল্প সময়ের জন্য ঢাকায় যাবে। রাজশাহীতে ইতিমধ্যে বাসা ভাড়া নিয়ে ফেলেছে তুর্য। পিতাদের বাড়ির কাছাকাছি রেখেছে বাসাটা। তবে 2-3টা ঘরের পরে পাছে যদি তার রাজাকার শ্বশুরটা কোনোভাবে দেখে নেয় তাকে, তখন দেখা যাবে দলমল নিয়ে তাকে এ বাসা থেকে উচ্ছেদ করতেই চলে এসেছে। তুর্য এই মুহূর্তে কোনো ঝামেলা চাইছে না, শ্বশুরবাড়ির সাথেও তো একদমই না। তাই একটু দূরে দূরেই বাসাটা রেখেছে সে। আজ সন্ধ্যার দিকে তুর্য উঠেছে সে বাসায়। যদিও ব্যাচেলার মানুষ, থাকতে হবে তত কিছু গোছানো নেই। যতটুকু প্রয়োজনীয় ফার্নিচার কিনেছিল তাও ওই ফার্নিচারের দিতে যে ছেলে ফিরে এসেছিল তারাই গুছিয়ে দিয়ে গেছে। আর বাদ বাকি গোছানোর তো আড়স তো আছে। তুর্য আর এই গোছ গাছের দিকে মনোযোগ দিল না খুব একটা। বিশাল আকারের 3টা প্যাকেট নিয়ে সে বসলো মেঝেতে। আড়স কপাল কুঁচকাল। পুরো ফ্ল্যাটের জন্য তেমন আসবাবপত্র কিনল না তুর্য, অথচ বেশ হম্বিতম্বি করে জানবল দ্বারা এই বড় বড় প্যাকেটগুলো আনলো। কি আছে এই প্যাকেটগুলোর মধ্যে? আরুষের হৃদয় সন্দেহ জাগলো। সন্দেহন কণ্ঠে সে শুধালো। এর ভিতরে কি আছে স্যার? তুর্য আরুষের কথা শুনেও যেন শুনল না। কোনো উত্তর না দিয়ে সে বেশ গুরুত্ব সহকারে খুলল প্রথম বড় প্যাকেটটা। সাথে সাথে প্যাকেটের ভিতর থেকে বেরিয়ে এলো এক নারীর চিত্র। আরুষের পুরো কুঁচকে এলো। এ কার ছবি? তাছাড়া ছবিটি দেখেও তো বেশ পুরনো দিনের কোনো নারী চরিত্র মনে হচ্ছে। চিত্রকর্মের আদলও বেশ পুরনো। আজকালকার যুগে নেই রঙিন এবং খুব নিখুঁত নয়। আগের দিনে চিত্রশিল্পীদের জ্যামিতিক প্যাটার্নে আঁকা এ চিত্রকর্ম। আরুষ ভিতরে ভিতরে কৌতূহল অনুভব করলো বেশ। কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করলো। এ কার ছবি স্যার? তুর্য 2 হাত দ্বারা চিত্রকর্মটা দেয়ালে লাগাতে লাগাতে জবাব দিল। আমার মায়ের বংশের পূর্ব নারী ঘসিটি বেগমের চিত্র এটা। আরুষ অবাক হতে গিয়েও অবাক হলো না। তুর্যের আচার আচরণ, কথাবার্তা সবকিছুর সাথে সে বেশ পরিচিত। এ বান্দার দ্বারা যে সবকিছু সম্ভব তা সে জানে। সেখানে এই সামান্য ঘসেটি বেগমের চিত্রকর্ম আর কি। ঘসেটি বেগমের ছবিটা দেয়ালে টানিয়ে পরের আরেকটা প্যাকেট খুলল তুর্য। এবার প্যাকেট থেকে একজন পুরুষের চিত্রকর্ম বেরিয়ে এলো। এই পুরুষের চিত্র এই যুগের বলে মনে হচ্ছে না কোনো ক্রমে। আগের ঘসেটি বেগমের চিত্রের ন্যায় আঁকা। আরুষ আবারও কৌতূহল বশত জিজ্ঞেস করলো। এটা কার ছবি স্যার? এবার তুর্য ফিরে তাকালো আরুষের পানে। 2 হাতে চিত্রটা আরুষের সামনে ধরলো, অতঃপর বলল। তোর তো একে চেনার কথা আরুষ। ভালো করে দেখ, চোখ নাক মুখ সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখ, দেখবি ঠিক চিনে যাবি। আরুষ বিশ্বাস করলো তুর্যর কথা। বড় বড় চোখ করে সে তাকালো ছবিটার পানে। নিশ্চয় এ ব্যক্তি ইতিহাস খ্যাত কোনো পুরুষ মানুষ হবে যাকে আরুষের চেনার কথা। ইতিহাস খ্যাত ব্যক্তিদের ছাড়া তো আর তেমন কারো চিত্রকর্ম তৈরি করা হতো না তৎকালীন সময়। আরুষ সময় নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেও ছবিতে থাকা পুরুষকে। বেশ কিছুক্ষণ নানাভাবে সে চেষ্টা চালালো লোকটাকে চেনার, কিন্তু ফলাফল শূন্য। আরুষ মাথা চুলকে বলল। কে এটা? আমি চিনতে পারছি না স্যার। সাথে সাথে নাক মুখ কুঁচকে ফেললো তুর্য। নাক ছিটকে বলল। ছি আরুষ, তোকে নিয়ে তো আমার এবার লজ্জা হচ্ছে। তুই কিনা শেষ পর্যন্ত নিজের পূর্বপুরুষদের চিনতে পারছিস না। কেমন ছেলে তুই? আরুষ অবাক হলো বেশ, সাথে সাথে কিছুটা লজ্জা পেল। এ পুরুষ কেনা তার পূর্বপুরুষ, অথচ সে চিনে না। আরুষের মনে মনে খারাপ লাগলো ভীষণ। সে নিজ বংশের পূর্বপুরুষদের চিনে না, অথচ তার পূর্বপুরুষদের তুর্য চিনে। এর থেকে লজ্জার আর কি হতে পারে? তবু আপাতত আরুষ নিজের লজ্জা গিলেই ফেলল। তার এই পূর্বপুরুষের অবশ্যই চিনে নিতে হবে এখনই, নয়তো পরবর্তী আবার কেউ হুট করে এসে কখনই ছবি দেখিয়ে তাকে কিছু জিজ্ঞেস করলে লজ্জায় পড়তে হবে, যেমনটা এখন পড়লো। আরও জিও বাঁধিয়ে নিজের ওষ্ঠ ভেজালো। জানান তীব্র আগ্রহ নিয়ে তুর্যকে শুধালো। এর নাম কি স্যার? এ আমার কোন পূর্বপুরুষ? তুর্য যেন এবার মহাবিরক্ত। আরুষের দিক থেকে দৃষ্টি ঘুরিয়ে ছবিটা দেয়ালে লাগাতে উদ্যত হলো। কপাল কুঁচকে জবাব দিল। এটা মীর জাফর, তোর কলিজার বন্ধনের পূর্বপুরুষ। আরুষ হতাশ হলো বেশ, নিজের উপর নিজের বেশ বিরক্ত হলো। এ তো জানার কথা ছিল যে তুর্য কোনো গুরুত্বপূর্ণ উত্তর দিবে না, কিন্তু এর চরিত্র সম্পর্কে জানার পরও এ কথা তার মাথায় কেন এলো না? দূর, আর কিছু সে জিজ্ঞেসই করবে না তুর্যকে। পাগল লোকের সব বাগলামি এই কথাবার্তা। আরুষের ভাবনার মধ্যে 3য় নাম্বার প্যাকেটটা খুললো তুর্য। তার ভিতর থেকেও বেরিয়ে এলো আর এক পুরুষের ছবি। তবে এই ছবিটা আগের গুলোর মতো পুরনো নয়। যদিও এটা কোনো অংশের চিত্রকর্ম বলে মনে হচ্ছে না, এটা ক্যামেরা বন্দি কোনো ছবি মনে হচ্ছে। আর জিজ্ঞেস করবে না ভেবেও কৌতূহলী হয়ে পড়লো বেশ। কোনো কিছু না ভেবে জিজ্ঞেস করে ফেললো। এটা কার ছবি স্যার? তুর্য দেয়ালে ছবিটা লাগালো। ছবিটার পানে দৃষ্টি রেখেই বলল।
হবে কোনো এক রাজাকারের। আমার রাজাকার শ্বশুরটার ছবি সংগ্রহ করতে পারিনি, তাই আপাতত অন্য একজন রাজাকারের ছবি টানিয়ে দিয়েছি। তবে শ্বশুরের ছবি সংগ্রহ করতে পারলে এ ব্যাটার স্থানে শ্বশুরের ছবিটাই লাগিয়ে দেব, নিশ্চিত থাকো। আরুষ ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল। সে জানতো এমন কিছুই তুর্যের মুখ থেকে বের হবে। তারপরও কেন জিজ্ঞেস করে নিজের কান নষ্ট করলো কে জানে। আরুষ মাঝে মাঝে ভেবে পায় না, সৃষ্টিকর্তা এই তুর্য নামক প্রাণীকে কী দ্বারা সৃষ্টি